ওকে, প্রবলেম সলভ। আমি রোদেলার সাথে এই রুমে থাকছি। আমার কেবিনে আপু এবং দাদি থাকবে। বেবিদেরকে ওখানে রাখা হবে। 2টা বেড আছে, দুজনকে নিয়ে ওই বেডে ঘুমাবে। ওদের যখনই ক্ষুধা লাগবে বা রোদেলাকে প্রয়োজন হবে সাথে সাথে এই রুমে নিয়ে আসবে। রুম তো পাশেই, কোনো সমস্যা হবে না। আর তুই বাসা যাবি, কারণ শিপ্রার শরীর ভালো না। দেখছি ওর যে কন্ডিশন, যখন তখন যে কোনো একটা সমস্যা হতে পারে। তুই এখনই বাসায় যা, আয়ানকে যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যাবে। শিহাব অবাক হয়ে তাকিয়ে রইল আয়াজের দিকে। সবকিছু ভুলে গিয়েও দায়িত্বের এক ফোঁটা এদিক ওদিক হেরফের করতে দিবে না আয়াজ। ভালো করেই জানে শিহাব। কি মনে করে যেন শিহাব আয়াজকে জড়িয়ে ধরে বলল, আমার কলিজা কেঁপে উঠছিল যখন আমি তোর নিউজটা শুনেছিলাম। কত কেঁদেছি, কত অপেক্ষা করেছি। তোকে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বেশি আপন ও অনেক মূল্যবান একজনকে হারিয়ে ফেলেছি আমি। আয়াজ চুপচাপ দাঁড়িয়ে রইল। জানে শিহাব এমনই, সবকিছু মনে না থাকলেও ওর অনেক কিছুই মনে আছে, হয়তো ডিটেলস কোনো কিছু মনে নেই। শিহাব ওর জীবনে অনেক আগে থেকেই তাই ওদেরকে ভালো করে মনে আছে। শুধুমাত্র গত 2-1 বছরের স্মৃতি একটু একটু করে ওর মাথা থেকে যেন কিভাবে বের হয়ে গেছে। বিশেষ করে রোদেলা ও আয়ান হয়তো এই দুজনকে সবচাইতে বেশি ভালোবাসে। অ্যাক্সিডেন্টের সময় এই দুজনকে নিয়ে ভাবছিল, তাই সবার আগে এই দুইজনই মস্তিষ্ক থেকে বের করে দিয়েছে। আয়ান ও ওর ছেলে এটাও জানে, কিন্তু এই 2-1 বছরের আয়ানের স্মৃতিগুলোর বেশি একটা মনে পড়ে না। রোদেলাকে প্রথম দেখায় বুঝতে পেরেছে রোদেলার সাথে ওর অনেক গভীর কানেকশন আছে, কিন্তু ঠিকই ও বুঝতে পারেনি। আয়াত শিহাবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, এখন মেয়েদের মতো প্যাচ প্যাচ করে কাঁদিস না। যেহেতু আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার আসলে কিছু মনে নেই। কিভাবে কি হয়েছে, কতদিন আমি কমাইছিলাম। আমি যখন আজকে উঠলাম, আজকে আমার কাছে সব কিছু নতুন মনে হচ্ছে। হয়তো তোদের ইমোশন, তোদের কষ্ট আমি বুঝতে পারছি না, কারণ আমি এগুলো চোখ দিয়ে দেখিনি। তবে আমি অনুভব করতে পারছি আমার জন্য তোরা অনেক কষ্ট পেয়েছিস। আর আমি চেষ্টা করব প্রত্যেকের সেই কষ্টগুলোকে একটু একটু করে দূর করে দেবার। শিহাব চোখের কোণে পানি মুছে বলল, কেন গিয়েছিলে এত রাতে একা? আমাকে কেন কল করিসনি? সেদিন তোর বিয়ে হয়েছিল, এত রাতে তোর কি কারণ থাকতে পারে? কাউকে কিছু না বলে তুই একা একাই ইমরানকে নিয়ে বাইরে বের হয়ে গেছিস। এই 8 মাস আমি শুধু সবগুলো প্রশ্নের উত্তর খুঁজেছি, কোথাও কোনো ক্লু খুঁজে পাইনি। ইমনও কোনোদিনই মুখ খুলে বলেনি। আয়াত শিহাবের দিকে তাকিয়ে বলল, আজকে না, আগামীকাল বলবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাসায় যা। শিপ্রের শারীরিক কন্ডিশন ভালো না। রোদেলা রাগ করবে, অনেক অভিমান করবে। তোকে সেদিন যেতে অনেক নিষেধ করেছিল, আমি শুনেছি। তুই শুনিসনি, তাই ওর শত অভিমান, শত রাগ তুই মাথা পেতে নিবি, আমি জানি। তারপর বাবা হিসেবে এতটুকু বলছি, যেহেতু তোর সবকিছু মনে নেই, তাই ও যাই বলুক ওকে কোনো উত্তর দিবি না। তোকে হাজার বকা দিবে, হাজার কথা বলবে, চুপচাপ শুনবি, কারণ তুই অন্যায় করেছিস। শিহাব। আয়াত মুচকি হাসলো, বলল, কথাগুলো আমার বন্ধু না, মনে হচ্ছে আমার শ্বশুর বলছে। শিহাব আয়াজের কথা শুনে মুচকি হাসলো, তারপরে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই প্রথম শ্বশুর হয়ে কথা বলছি। এই কয়েক মাস আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে, অনেক দুঃখ পেয়েছে, তোর জন্য শোক করেছে। এখন ওর দুঃখ কষ্ট কিভাবে কমানো যায় তুই সেই চেষ্টা করবি। ওর শত রাগ, শত অভিমান তুই মাথা পেতে নিবি, জানি নিবি, তাও বলছি। বাবা তো তাই। আয়াজের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কে যেন আমাকে বলেছে মেয়ের মতো ফ্যাস ফ্যাস করে কাঁদি। শিহাব আয়াজকে জড়িয়ে ধরে পিঠে দুটি চাপড় মেরে বলল, এবার যা, রোদেলা রুমে একা আছে। বাবুরা, মা এবং সামিরা আপুর সাথে এখানেই থাকবে। তুই রোদেলাকে দেখে রাখিস। বলে শিহাব কেবিন থেকে বের হয়ে গেল। আয়াজ বাবুদের সবকিছু সামিরা আপুকে বুঝিয়ে দিয়ে ধীরে ধীরে রোদেলার কেবিনের দিকে গেল। দরজা খুলে দেখলো রোদেলা এখনো শুয়ে আছে। ওষুধের প্রভাবে বেশিরভাগ সময় শুয়েই থাকে। আয়াজ ধীরে ধীরে এগিয়ে গেল রোদেলার দিকে। রোদেলার স্নিগ্ধ তবে মলিন মুখের দিকে তাকিয়ে আয়াজের বুকের ভিতর খচ করে উঠল। কতটুকু কষ্ট সহ্য করেছে এই অল্প বয়সে রোদেলা, ভাবতেই আয়াজের গায়ে লোমকূপগুলো যেন দাঁড়িয়ে গেল। একটা হাত দিয়ে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলল, যা যা আমি ভুলে গেছি, রোদেলা তার থেকে শতগুণ বেশি করে
আমি তোমাকে ফিরিয়ে দেবো, প্রমিস করছি। বলেই রোদেলার কপালে চুমু খেলো আয়াজ। রোদেলা একটু নড়ে চড়ে উঠল যেন, কিন্তু ও পুরোপুরি চোখ খুলল না। আয়াজ অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলাকে ভালো করে চাদর দিয়ে ঢেকে দিয়ে আয়াজ ওয়াশরুমে গেল। গিয়ে আয়নার এই প্রথম তাকালো নিজের চেহারা, দেখলো ঘন দাড়ি গোঁফ চেহারায় ভরে গিয়েছে, 2-4টা পাকাও আছে। আয়াজ মুচকি হাসলো। এই অবস্থায় দেখলে তো রোদেলা ঘুমের ঘরে চিৎকার করে উঠবে। সাথে সাথে ইলেকট্রিক রেজারটা বের করে আয়াজ 0 সাইজ করে নিল দাড়ি গোঁফগুলো। হঠাৎ আয়নায় তাকিয়ে মনে পড়ল, কেন এত ছোট বয়সে আমার মতো একটা লোককে তুমি ভালোবেসেছো রোদেলা? ভালো তো অবশ্যই বেসেছো, নাহলে এত অভিমান কেন জমা হলো তোমার? আয়াজ নিজের দিকে তাকিয়ে মুচকিয়ে সে বলল, না, এখনো চার্ম যায়নি, যথেষ্ট হ্যান্ডসাম আছি। রোদেলা রানী, আজকে তোমার মনের অভিমানের বরফ লাগাতে হবে। ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো আয়াজ। বের হয়ে দেখলো রোদেলা ওইভাবে শুয়ে আছে। রোদেলার সামনে এসে দাঁড়ালো। তারপর দেখলো রোদেলার বেডের পাশে এক পাশে ফাঁকা। আয়াজ ধীরে ধীরে সন্তর্পণে চাদরটা সরিয়ে রোদেলার পাশে শুয়ে পড়ল। রোদেলা নড়ে চড়ে উঠল, কিন্তু চোখ খুলল না। রোদেলা টের পেয়েছে আয়াজ পাশে এসে শুয়েছে। রোদেলার নিঃশ্বাস ভারী হতে লাগলো, কিন্তু আয়াজকে কোনোভাবে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাই চোখ বন্ধ করে পড়ে রইল। আয়াজ রোদেলার পাশে শুতেই আয়াজের কেমন মনের ভিতর শান্তি শান্তি ফিল হচ্ছে। মনে হয়েছে এরকম বহুবার আগে হয়েছে, বহুবার রোদেলার পাশে শুয়েছে আয়াজ, যদিও মনে পড়ছে না, কিন্তু এই শান্তিটুকু যে অনুভব করতে পারছে আয়াজ মন দিয়ে, হৃদয় দিয়ে। আয়াজ হঠাৎ টের পেল রোদেলার শরীর হালকা একটু কম্পন। আয়াজ কেন যেন বুঝতে পারলো রোদেলা হয়তো ঘুম থেকে উঠেছে, কিন্তু কিছু বলছে না। তাই আয়াজ পাশ ফিরে আস্তে আস্তে রোদেলার একটা হাত ধরে। রোদেলা চোখ খুলছে না, কিছু বলতেও পারছে না। আয়াজ হাত নিয়ে ধীরে ধীরে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। এবার আর রোদেলা ঠিক থাকতে পারলো না, হাত শক্ত করে ফেললো। আর আয়াজ বলল, যা বলার আমাকে বলো, রাগ করো, অভিমান করো, কিন্তু এভাবে চুপ করে আছো কেন রোদেলা? আমি জানি না কি ভুল করেছি, কি অন্যায় করেছি, তবে যেহেতু তুমি অভিমান করেছো, অবশ্যই আমি কিছু করেছি। আমাকে বলো, আমাকে শাস্তি দাও, কিন্তু তুমি আমার দিকে দেখাচ্ছ না। আমি এটা সহ্য করতে পারছি না, জানি না কেন সহ্য করতে পারছি না। আমি এটা ভুলে গেছি কবে কোন পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমাকে ভুলিনি। চোখ বন্ধ করলে আমি দেখতে পারি তুমি আমাকে জড়িয়ে চুমু খাচ্ছ, আই লাভ ইউ মাই হিরো বলছো। আচ্ছা, এটাই কি আমাদের ফার্স্ট মিট ছিল? শরীর ব্যথার কারণে রোদেলা নড়াচড়া করতে পারছে না, নতুবা বিছানা ছেড়ে নেমে যেত, কিন্তু শরীরে ব্যথায় অসাড় হয়ে আছে। রোদেলার চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা চোখের পানি পড়ল, কিন্তু চোখ খুলে তাকালো না মেয়েটা তার মুনতাসির সাহেবের দিকে। আয়াজ এক হাতে ভর দিয়ে একটু উঠে আধা শোয়া হয়ে রোদেলার দিকে তাকিয়ে রইল। দেখলো চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কলিজা ফেটে যাচ্ছে আয়াজের। এই মেয়েটা কেন এত কান্না করছে ভেবে, কেন এত অভিমান হলো, বলছে না কেন, সব অভিমান ভাঙিয়ে দিব মনে মনে ভাবলো আয়াজ। তাকাবে না আমার দিকে? এটি কথা বলবে না? প্লিজ তাকাও আমার দিকে। আমি তোমার এই নীরব অভিমান আর সহ্য করতে পারছি না। আমাকে বকা দাও, আমাকে ঝাড়ি দাও, কি ভুল করেছি আমাকে ভুলগুলো ধরিয়ে দাও, কিন্তু আমার কিছু মনে নেই। কিন্তু এইভাবে আমাকে শাস্তি দিও না রোদেলা রানী, বলল আয়াজ। রোদেলা রানী কথাটা শুনে রোদেলা চট করে তাকালো। আয়াজও একটু অবাক হলো, যেন রোদেলা রানী মুখ ফুসকে বের হয়ে গেছে। কিন্তু আয়াজের মনে পড়ছে না এর আগে কখনো রোদেলা রানী বলেছে কিনা। আয়াজ এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলা চোখ খুললেও আয়াজের দিকে তাকিয়ে নেই। আয়াজের রাগ হলো, অভিমান হলো মনে। মুহূর্তে রোদেলা চেহারার দিকে তাকিয়ে আয়াজের মনটা শীতল হয়ে গেল। হালকা একটু ঝুঁকে রোদেলাকে বা হাত দিয়ে মুখটা এদিকে এনে ঠোঁটে চুমু বসিয়ে দিল। রোদেলা বেশি নড়াচড়া করতে পারছে না, কিন্তু ছোটার জন্য হালকা একটু ছটফট করছে। এর চেয়ে বেশি শক্তি রোদেলার শরীরে নেই, কিন্তু আয়াজ ছাড়ার পাত্র নয়। এভাবে সময় যেতে লাগলো। চুম্বন গাঢ় হতে হতে আরও গাঢ় হলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আয়াজ রোদেলার দিকে তাকালো। রোদেলা ঠোঁটে এক হাত দিয়ে মুছতে মুছতে পড়ল, যতক্ষণ তুমি অভিমান করে থাকবে ততক্ষণ আমি তোমার চুমু খেতে থাকবো। রোদেলার রাগে তিত্তির করে কাঁপছে ঠোঁটগুলো। আঙ্গুল তুলে কিছু একটা বলবে, তার আগে আয়াজ আবার চুমু বসিয়ে দিল রোদেলার ঠোঁটে। রোদেলা ক্লান্ত হয়ে গেছে, কিছু বলতে পারছে না, নাড়াচাড়াও করতে পারছে না। এইভাবে দীর্ঘক্ষণ চুম্বনের পর আয়াজ রোদেলাকে ছেড়ে দিয়ে মুচকি মুচকি হেসে বলল, তুমি অভিমান করতেই পারো, এটা তোমার অধিকার, কিন্তু তোমার অভিমান কীভাবে ভাঙাতে হয় এটা সম্পূর্ণ আমার দায়িত্ব এবং আমার ইচ্ছা। এমন মুহূর্তে বাহির থেকে দরজায় নক করার শব্দ হলো। আয়াজের ভ্রু দুটো কুঞ্চিত হলো। এত রাতে কে? তারপর হঠাৎ মনে পড়ল তার ছোট্ট 2টা সদ্য ভূমিষ্ঠ শিশু আছে। আয়াজ চট করে উঠে গিয়ে দরজা খুলে দেখলো সামিরা চৌধুরী এবং দাদি আয়াজের ছোট্ট ছোট্ট শিশু দুটোকে নিয়ে দাঁড়িয়ে আছে, কান্না থামানোর চেষ্টা করছে। আয়াজ বলল, কি হয়েছে? হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, ক্ষুধা পেয়েছে। তুমি তোমার কেবিনে যাও, আমরা ওদেরকে খাইয়ে দিচ্ছি।
বলে আয়াজকে পাশ কাটিয়ে রুমের ভিতর ঢুকে গেল সামিরা চৌধুরী ও দাদি। আয়াজ হাঁ হয়ে তাকিয়ে রইল। ওর ছেলে, ওর মেয়ে, ওর স্ত্রী, ও কেন বাহিরে চলে যাবে? কিন্তু এমন দুজন ব্যক্তি বলেছে যাদের মুখের উপর কিছু বলতেও পারছে না। তাই আয়াজ আমতা আমতা করতে করতে রুম থেকে বাহিরে গিয়ে চেয়ারে বসে রইল। মনে মনে বিরক্ত হলো সামিরা চৌধুরী ও রোদেলার দাদির উপর। আর একটু পড়ে আসলে হতো, আর কিছু সময় থাকলে রোদেলা রানীর অভিমান কমে যেত, কিন্তু পারলাম না এই দুজনের জন্য। পরক্ষণে চিন্তা করলো এই দুজন তো এমনি এমনি আসেনি, ওর ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য এসেছে। ঠোঁটের কোণায় মুচকি হাসি ঝুলল আয়াজের। বিশ্বাস করতে পারছে না হঠাৎ একদিন দেখবে ওর আরও দুটো সন্তান হয়েছে। এর চেয়ে সুখের কিছু হয়তো দুনিয়াতে আর নেই। যাদের আগমনের খবরও জানা নেই, কিন্তু চোখ খুলে দেখলো ওর দুটি সন্তান, ফুটফুটে দুটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এমন অদ্ভুত ঘটনা যে পৃথিবীতে বিরল। বাবুদের খাওয়া শেষ হলে বাইরে বের হলো সামিরা চৌধুরী ও রোদেলার দাদি। আয়াজকে বাইরে অপেক্ষমান দেখে হালকা কেসে উঠল দাদি। বলল, যান জামাই বাবাজি, রুমে যান। কতক্ষণ বাইরে বসে থাকবে? আয়াজ সম্পর্কে টানা পোড়ানে পড়ে বেশ লজ্জা পাচ্ছে। রোদেলা দাদির দিকে মুখ করে তাকাতে পারছে না। সম্পর্কে এখন উনি দাদি শাশুড়ি, কিন্তু শিহাবের মা সেটাও ভুলতে পারছে না। আয়াজ কোনো রকম আমতা আমতা করে বলল, বাবুদের খাওয়ানো শেষ? হ্যাঁ শেষ, যা রুমে যা। আয়াজ বাবু দুইটাকে একটু আদর করে বলল, ঘুমিয়ে গেছে? শুধু খাওয়ানোর জন্য উঠেছিল মনে হয়, তাই না? যা রুমে যা। বলল সামিরা চৌধুরী। দাদি ও সামিরা চৌধুরী বাবুদের নিয়ে চলে গেলে আয়াজ দরজা ঠেলে আবারও কেবিনে প্রবেশ করলো। রোদেলা এবার আয়াজকে ঢুকতে দেখে একটু পাশ ফিরে অন্যদিকে ঘুরে শুলো। আয়াজ তাকিয়ে দেখলো রোদেলার ঘুরে যাওয়ার দৃশ্যটুকু। মনে মনে বলল, দাঁড়াও, দেখাচ্ছে মজা। বলে আবারও বিছানায় গিয়ে চট করে শুয়ে পড়ে রোদেলাকে জড়িয়ে ধরলো। রোদেলা এবার কথা বলল, ছাড়ুন, যাকে চেনেন না তাকে এভাবে জড়িয়ে ধরতে লজ্জা করে না? আয়াজ মাথা উঁচু করে তাকালো রোদেলার দিকে, তারপর বলল, যে তোমাকে চেনে না তার দুইটা বাচ্চা জন্ম দিয়ে শুয়ে আসো রাত্রেবেলা, দুধ খাওয়াচ্ছ, তোমার লজ্জা করে না? রোদেলা লজ্জায় রাগে গজগজ করতে করতে বলল, অসভ্য চরিত্রহীন লোক। চরিত্রহীন বলো আর যাই বলো, তোমার যেহেতু করে না তাই আমারও করে না। বিয়ে করা বউ তুমি আমার। কি মনে আছে কি মনে নাই সেটা আমি ধরছি না, আমার বউ ব্যাস, এতটুকুই আমি জানি। এবং তোমাকে ধরা, আদর করা এবং তোমার সাথে শোয়া সম্পূর্ণ অধিকার আমার আছে, এবং আমি অধিকার ফলাতে 100 পরিমাণ ছাড়বো না। বলো না মানে নেই, এজন্য আমি তোমাকে ধরবো না, আমি কিছুই করবো না, মনে থাকুক বা না থাকুক। যা আমার স্মৃতিতে নেই সেই স্মৃতি আমি নতুন করে তৈরি করব। যা আমি একবার ভুলে গেছি, ট্রাস্ট মি, আমি 100 বার করবো। আর এই মুহূর্তে আমাদের প্রথম বাসরের কথা মনে নেই, অ্যান্ড ট্রাস্ট মি, তুমি সুস্থ হয়ে গেলে আমি প্রত্যেকটা দিন বাসর করব, যাতে আমার মনে চলে আসে কিভাবে কি হয়েছিল। বলেই রোদেলার কাঁধে চুমু খেলো আয়াজ। রোদেলার আগে গজগজ করতে করতে বলল, অশুভ চরিত্রহীন লোক, সবকিছু ভুলে গিয়েছেন, খালি চরিত্রটা ঠিক আগের মতোই রয়ে গিয়েছে। এটা মনে হয় স্বভাব, যা ধুলেও কোনোদিনও যাবে না। আজকে বেঁচে গেলে কারণ তুমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু ট্রাস্ট মি, রোদেলা সুস্থ হওয়ার পর এভাবে যদি বারবার আমাকে অসভ্য চরিত্রহীন বলো, তাহলে তুমি এর থেকে অনেক কঠিন শাস্তি পাবে। ঘোর লাগা কণ্ঠে বলল আয়াজ। এদিকে রোদেলা নড়াচড়া করতে পারছে না, তাই সেভাবেই পড়ে রইল আয়াজের বাহুডোরে। রাত্রি বাজে 3টা। দরজায় আবার নক করার শব্দ হলো। এর মধ্যে দুবার বাবুরা রুমে এসেছিল, এই নিয়ে চতুর্থবার। আয়াজ ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। যেন কোনো ক্লান্তি নেই, মনে হচ্ছে এই 8 মাসে যত কিছু বকেয়া রয়ে গেছে তা যেন পূরণ করে দিতে চাচ্ছে আয়াজ। দরজা খুলে দেখলো মেয়েটা কান্না করছে, ছেলেটা হালকা নাড়াচাড়া করছে। আয়াজ মেয়েটাকে কোলে নিয়ে কানে কানে ফিসফিস করে বলল, আমার সোনা মায়ের কি হয়েছে? পড়ি, বাবুটা কেন কান্না করছে? খোদা পেয়েছে অনেক, চলো মামুনের কাছে নিয়ে যাই। রোদেলার দিকে তাকিয়ে দেখলো রোদেলা ঘুমাচ্ছে। আয়াজের খুব মায়া হলো রোদেলাকে ওঠাতে, কিন্তু কিছু যে করার নেই। তার কলিজার টুকরা কষ্ট পাচ্ছে, ক্ষুধা পেয়েছে। তাই সামিরা চৌধুরীকে ইশারা করলো রোদেলাকে আস্তে আস্তে ঘুম থেকে উঠাতে। সামিরা রোদেলাকে ডাকতে কপালে হাত দিয়ে দেখলো রোদেলার একটু জ্বর জ্বর। সামিরা বলল, রোদেলার তো হালকা জ্বর এসেছে। আয়াজ হন্তদন্তে বাবুকে কোলে নিয়ে এসে রোদেলার কপালে হাত দিয়ে দেখলো আসলেই জ্বর। বলল, বাবুকে ধরো, একটু খাওয়াও, আর আমি ডাক্তারকে নিয়ে আসছি। বলেই কেবিন থেকে বেরিয়ে গেল আয়াজ ডাক্তারের রুমের উদ্দেশ্যে। ডিউটি রুমে ঢুকে আয়াজ নক করলো, ডাক্তারদেরকে ডাকলো। এত রাতে কিছু হয়েছে? জি হয়েছে, আমার ওয়াইফের জ্বর, প্লিজ আমার সাথে আসেন। অন্য কোনো পেশেন্ট হলে হয়তো কিছু বলতো, কিন্তু বড় ডাক্তার অর্থাৎ ডিপার্টমেন্টের হেডের করা আদেশ দেওয়া আছে, যখনই ডাকবে তখনই যেন যায়। ডিউটি ডাক্তার এসে চেক করে দেখলো রোদেলার জ্বর 100+। তেমন চিন্তার কোনো বিষয় নেই। ওষুধ দিয়ে দিল। ইতিমধ্যে রোদেলা বাবুদের খাইয়ে দিয়েছে। ঠান্ডা ঠান্ডা লাগছে রোদেলার। আয়াজ দূর থেকে খেয়াল করে সামিরা চৌধুরীর কাছ থেকে একটা চাদর নিয়ে রোদেলার গায়ে দিয়ে দিল।
অপারেশনের পরে এমন অনেক সময় হয়ে থাকে, ব্যথা জ্বর চলে আসে। তবে ব্যথা একটু সহ্য করতেই হবে, বারবার ইনজেকশন দেওয়া যাবে না। যখন টাইম হবে তখনই দিতে হবে। তবে ওনাকে এখন একটা ইনজেকশন দিয়ে দিন, যেহেতু ব্যথার জ্বর চলে এসেছে তাই এখন দেওয়া যাবে, সমস্যা নেই। ডক্টর কেবিন থেকে বের হয়ে গেল। আয়াজ তাকিয়ে রইল রোদেলার দিকে। রোদেলার জন্য ওর অনেক খারাপ লাগছে। এত অল্প বয়সে দুইটা বাচ্চার মা হয়েছে, অপারেশন করতে হয়েছে, না জানি কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা। তুই তাহলে কেবিনে যা, আমরা রোদেলাকে দেখাশোনা করি। আয়াজ স্পষ্ট করে না করে দিল, বলল, তোরা যা গে, দুজন বাবুকে নিয়ে 2 বেডে ঘুমা। আমি রোদেলা দেখাশোনা করছি, কোনো সমস্যা হবে না। সামিরা চৌধুরী আর কথা বাড়ালেন না, জানে এরপর আর কথা বাড়িয়ে লাভ নেই। আয়াজ রোদেলা থেকে এক পাও দূরে সরবে না। ভোর 5টা নাগাদ রোদেলার জ্বর কমে গিয়েছে। এই 2 ঘন্টা আয়াজ রোদেলা শিওরের কাছে বসে দেখাশোনা করেছে। 1 সেকেন্ডের জন্য ঘুমোতে যায়নি। মনে মনে ভেবেছে ঘুমিয়ে তো কাটিয়েছে 8 মাস, এখন রোদেলার জন্য জেগে থাকবে। সকাল 6:30। রোদেলার ক্ষুধা পেয়েছে, কিন্তু আজকে বলতে পারছে না, বারবার ইতিউতি করছে। সামিরা আপুরাও রুমে আসছে না। কি করবে বুঝতে পারছে না রোদেলা। আয়াজ রোদেলার দিকে তাকালো, তারপর কি মনে করে যেন বাসা থেকে যে খাবার এবং শুকনো খাবার দিয়ে গিয়েছিল তার থেকে কিছু শুকনো খাবার বের করে রোদেলার সামনে ধরলো এবং সাথে পানির বোতল নিয়ে আসলো। শুকনো খাবারগুলো সামনে এনে রোদেলাকে দিয়ে বলল, জলদি খেয়ে ফেলেন ম্যাডাম, আমার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। জানি আপনার ক্ষুধে লেগেছে, রাতভর জেগেছিলেন এবং আমার বাবুদেরকে খাইয়েছেন। এখন খেয়ে সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। আর আপনি অভুক্ত থাকলে আমরা বাবা সোনারাও অভুক্ত থাকবে। রোদেলা হঠাৎ অভিমান করে বলল, তাহলে এই যত্ন বুঝি আপনার বাবু সোনাদের জন্য না হলে করতেন না? আমার বাবা সোনারা আমার যতই প্রিয়, আপনার নিশ্চয়ই আমার ততটুকু প্রিয় না হলে ওরা এই দুনিয়াতে আসতো না। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা আছে আমার। আপনাকে যদি আমি ভালোই না বাসতাম তাহলে হাঁটুর সামনে একটা মেয়ের সাথে নিশ্চয়ই আমার বিয়ে শারীরিক সম্পর্ক হতো না। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব কিছু হয়েছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি আমার ভীষণ প্রিয়। আমি নিশ্চয়ই আপনাকে ভীষণ ভালোবাসি। রোদেলা অবাক হয়ে শুনল তার মুনতাসির সাহেবের কথা। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রোদেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া চোখ এড়ালো না আয়াজের। কিন্তু রোদেলাকে খেতে হবে, তাই কিছুক্ষণ পর আবারও রোদেলার চোখের পানি মুছে দিয়ে বলল, এখন তাড়াতাড়ি খাবার খান, ক্ষুধা লেগেছে। এই মুহূর্তে আপনাকে ক্ষুধার্ত থাকা ঠিক নয়, আর বাবুদের আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি খান। অভিমান আর একটু পরে দেখাবেন আমার উপর, সমস্যা নেই। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। জীবনভর আমার উপর আপনি অভিমান দেখাতে পারবেন। ক্ষুধা অত্যন্ত লেগেছে, তাই রোদেলা আর কথা বাড়ালো না। চুপচাপ ভদ্র মেয়ের মতো খাবারটুকু খেয়ে পানি খেলো। আয়াজ ফ্লাক্স থেকে একটু গরম পানি নিয়ে একটা রেডিমেড টি ব্যাগ দিয়ে রোদেলাকে এক মগ সুন্দর করে চা বানিয়ে দিল। এই সময় রং চাটা খেলে ভালো হয় শরীরের জন্য, তাছাড়া ভালো লাগবে। মাথা ব্যথা থাকলে তা সেরে যাবে। সকাল 9টা নাগাদ সবাই হসপিটালে চলে আসলো। খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সবকিছু সাথে করে নিয়ে এসেছে শিহাব। আজকে শিপ্রাও এসেছে। শিপ্রার একটা রুটিন চেক আপ করতে হবে। রোদেলার সাথেও দেখা করবে এবং রুটিন চেক আপটা কমপ্লিট করবে। দাদা এসেছে, বাকি সবাই, রাতুল, হুমায়রা, সবাই এসেছে। সবাই বাবুদেরকে পাল্লা করে কোলে নিচ্ছে। একবার রাতুল, একবার হুমায়রা, একবার দাদা। যেন পুরো কেবিন জুড়ে মনে হচ্ছে হাসি ঠাট্টার রোল পড়ে গিয়েছে। আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়েছে সবার হাসি ঠাট্টার দিকে। এই হাসি ঠাট্টাও 8 মাস মিস করেছে। 8 মাস ওদের সাথে ছিল না। কিভাবে তারা এই 8 মাস আয়াজের অনুপস্থিতিতে কাটিয়েছে চিন্তা করতেই আয়াজের বুকটা কেঁপে ওঠে। সবচাইতে বেশি কেঁপে ওঠে যখন মনে মনে চিন্তা করে আয়ান ও রোদেলাকে ও কিভাবে ভুলে গেল, যেখানে এই দুজন কলিজার টুকরা হওয়ার কথা। হয়তো অ্যাক্সিডেন্টের সময় এই দুজনার স্মৃতি বেশি আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল, তাই এই দুজনার স্মৃতিটাই সবার আগেও মস্তিষ্ক থেকে মুছে গিয়েছে। রোদেলা দূর থেকে খেয়াল করছে আয়াজের বিষণ্ণ মুখ, কিভাবে আয়াজ সবার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখে কোনো হাসি নেই। এইভাবে কেটে গেল প্রায় 1 মাস। রোদেলা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আজ পুরোপুরি সুস্থ নয়। পায়ের অপারেশনের পর যেহেতু দীর্ঘদিন কোমায় ছিল, তাই পা ভাঁজ করতে কষ্ট হয়। সেজন্য 1.5 মাস ধরে আয়াজের থেরাপি চলছে। দীর্ঘদিন কোমায় থাকার কারণে আয়াজের শারীরিক কিছু চেঞ্জ এসেছে, যার জন্য আয়াজ এখন ওভার এক্সারসাইজ করছে। আগের চেয়ে একটু শুকিয়ে গেছে, তবে এক্সারসাইজ শুরু করার কারণে আবারও আগের শেপ ফিরে আসছে। তবে পা ভাঁজ করতে একটু কষ্ট হয়, তাই পায়ে থেরাপিটাই 2 বেলা নিয়ম করে নিতে হচ্ছে। অফিসে এখনো জয়েন করেনি, তবে খুব ইম্পর্টেন্ট কিছু থাকলে বাড়িতে বসে ফাইল সাইন করছে। এছাড়া অফিসের বাকি সব কাজ শিহাব এবং ইমন দেখে নিচ্ছে। কোনো মিটিংয়ে এখনো অ্যাটেন্ড করেনি আয়াজ। সম্পূর্ণ সুস্থ হবে তারপর। আর যেহেতু মাঝখানে কিছু কথা আয়াজের মনে নেই, তাই সব দায়িত্ব শিহাবের উপর ছেড়ে রেখেছে। এই 1 মাসে আয়াজের
বিভিন্ন সময় বিভিন্ন কথা মনে এসেছে। আয়ান ও রোদেলা রিলেটেড, কিন্তু তা খুব ক্ষণস্থায়ী হয়, পরবর্তীতে মনে রাখতে পারছে না। কিন্তু হুটহাট এক একটা স্মৃতি মাথায় চলে আসে। এই যেমন গত 3 দিন আগে ওয়াশরুমে গোসল করা অবস্থায় আয়াজ চিৎকার করে ওঠে। রোদেলা সবকিছু ফেলে আয়াজের কাছে ছুটে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, চিৎকার কেন করলেন? আচ্ছা, হঠাৎ করে আমার মাথায় একটা স্মৃতি চলে এসেছে। আমাদের কি কখনো ওয়াশরুমে কিছু হয়েছিল? কেন যে ওয়াশরুমে ঢুকলে মনে হলো ওয়াশরুমে তোমার সাথে আমার ভরপুর রোমাঞ্চ হয়েছে। রোদেলা রাগে কটমট করতে করতে বলল, অসভ্য চরিত্রহীন লোক, কে বলেছে আপনাকে স্মৃতি মনে করতে? চুপচাপ গোসল করতে পারেন না আপনি? করে বের হন, উদ্ধার করুন আমায়। ডক্টর বলেছে যেটা মনে আসবে সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। হতেও পারে আমি যা চিন্তা করেছি তা মস্তিষ্কে এসেছে, সেটা সত্য হতে পারে। আচ্ছা বলো না, ওয়াশরুমে কি আমাদের কিছু হয়েছিল? আর যদি মনেই না আসে আমার মেমোরি রেকর্ড করতে পারে, কি বলো? বলল আয়াজ। রোদেলা আবারও অসভ্য চরিত্রহীন লোক বলে গটগট করে রুম থেকে বাইরে বের হয়ে গেল। আয়াজ চুপচাপ ওয়াশরুমের দরজা বন্ধ করে আবারও গোসল করায় মনোনিবেশ করলো। মনে করার চেষ্টা করলো আসলে কি হয়েছিল ওয়াশরুমে। বর্তমান রাত 10টা। আয়াজ রুমে বসে একটা ফাইল চেক করছিল। এমন সময় আহান ও রুহানির কান্নার শব্দে ধ্যান ভাঙে আয়াজের। আয়াজ জলদি কাছ থেকে উঠে বেডের কাছে যায়, যে বাবু দুইটাকে সান্ত্বনা দেবার জন্য বলে, কি হয়েছে আমার মাম্মা পাপার? কান্না করছে কেন? ক্ষুধা লেগেছে খুব বেশি? এখনই মামাকে ডাকছি, মামাকে আজ কঠিন শাস্তি দেবো। মামাকে কেন খাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না? বাবু দুইটা রিয়াকশন দেখে তাই আয়াজ বলল, ঠিক আছে, আমার ছেলে মেয়ে যেহেতু বলেছে কঠিন শাস্তি অপেক্ষা করছে, মামার জন্য। রোদেলা নিচ থেকে মাত্র ফিডারে দুধ ভরে নিয়ে আসছিল। এমন সময় আয়াজ বলল, কোথায় ছিলে? আমার ছেলে মেয়ে একে একে কান্না করছিল, তুমি ফিডার দিয়ে কি করো? ডোন্ট টেল মি তুমি এখন ফিডার খাবে। ছেলেমেয়ের উদ্দেশ্যে বলল আয়াজ। যখনই মুখটা খুলেন খালি বাজে কথাই বলার জন্য মুখটা খুলেন আপনি, তাই না? ফিডার কি আমি আমার জন্য নিয়ে এসেছি? বাবুদের জন্য নিয়ে এসেছি আমি। তুমি থাকতে আমার বাবুরা ফিডার খাবে কেন? জানতে চাইল আয়াজ। একসাথে দুটো বাচ্চা হওয়ার কারণে এবং রোদেলা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ থাকার কারণে শারীরিকভাবে ততটা সুস্থ নয় রোদেলা, তাই 2 বাচ্চাকে একসাথে ব্রেস্ট ফিডিং করাতে পারছে না। তাই ডাক্তার সাজেস্ট করেছে পাশাপাশি ফিডার খাওয়াতে। রোদেলা বিরক্তি নিয়ে তাকালো আয়াজের দিকে, তারপর বলল, বলবো না, আমার ইচ্ছা আমার বাচ্চাদের ফিডার আমি খাওয়াবো। শুনুন এখান থেকে। ঠিক আছে, তুমি জন্ম দিয়েছো তোমার বাচ্চা, তাই বলে কি আমার কিছুই নয়? আমার কি কোনো অবদান নেই? দিন রাত আমি পরিশ্রম না করলে বাচ্চাগুলো কোথা থেকে আসলো? একসাথে যমজ 2 বাচ্চা, চিন্তা করো তো আমার কত পরিশ্রম করতে হয়েছে। আমি তো চিন্তাও করতে পারছি না, কারণ আমার মনে নেই আসলে আমি কতটুকু পরিশ্রম করেছি। তবে ধারণা করতে পারি অনেক পরিশ্রম করতে হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। এমনি এমনি আমার চুনমুনি দুর্নীতি আসেনি, ঠিক আছে? বলল আয়াজ। রোদেলা ছেলের মুখে ফিডার ধরলে আয়াজ আরেকটা ফিডার নিয়ে মেয়ের মুখে ধরে বলল, আজকে আমার চুনুমুনির ক্ষুধা পেয়েছে তাই মাফ করে দিলাম, কিন্তু এরপর থেকে যদি আর একবার বলো যে চুনুমুনির দুনিয়াতে আসার আমার পিছনে অবদান নেই, তাহলে আমি আরও 1 ডজন এনে দেব। আমার অবদান কতটুকু ছিল? বলল আয়াজ। রোদেলা মুখ ফুটে কিছু বলল না, কিন্তু খুবই বিরক্ত। আজকাল রোদেলা খুব বিরক্ত থাকে, অল্পতেই ছ্যাঁৎ করে ওঠে। এটা মাতৃত্বকালীন এফেক্ট। সন্তান জন্মদানের পর বেশিরভাগ মাই রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, যার জন্য মেজাজ খিটখিটে হয়ে থাকে। রোদেলারও তাই, যার সবটাই রোদেলা ঢেলে দেয় আয়াজের উপর। আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। আয়াজ জানে রোদেলা এখনো পুরোপুরিভাবে সুস্থ নয়, এখন মেজাজ গরম হচ্ছে রোদেলার, তাই একটু আরো মেজাজ গরম করে দেবার জন্য বলল, আচ্ছা শোনো, তুমি কি এখন পুরোপুরি সুস্থ? মানে কিছু করা যাবে? মানে আই এম ফিলিং সো হট। রোদেলা রক্তচক্ষু নিয়ে তাকালো আয়াজের দিকে, তারপর দাঁত কিরমিরিয়ে বলল, অসভ্য শয়তান একটা লোক। খবরদার আমার সামনে থেকে শুনুন, আপনি বিছানায় উঠবেন না একদম। আজকে সোফায় গিয়ে ঘুমাবেন আপনি। বলেই ফিডার দুটো নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল রোদেলা। কিছু না করলে বাকিগুলো আসবে কিভাবে শোনা? বলল আয়াজ। এদিকে আর 9-10 দিন পর শিপ্রার ডেলিভারি ডেট, কিন্তু শিপ্রা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছে। তেমন একটা হাঁটাচলাও করতে পারছে না। বেশি বয়সে প্রেগনেন্সি হওয়ার কারণে সমস্যাগুলো যেন একটু বেশি দেখা দিচ্ছে। শিহাব ডক্টরের সাথে আলোচনা করে জেনে নিল কি করা যায়। 9-10 দিন অপেক্ষা করবে নাকি এর আগেই হসপিটালে ভর্তি করবে। আগে শিপ্রা ম্যাডামকে হসপিটালে আনার ব্যবস্থা করুন, ওনাকে চেক আপ করে বাচ্চার কন্ডিশন দেখে তারপর আমরা কিছু একটা জানাতে পারবো। শিহাব ডাক্তারের সাথে আলোচনা শেষ করে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখলো শিপ্রা ঘুমাচ্ছে, নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। শিহাব আস্তে আস্তে শিপ্রাকে ডেকে বলল, কেমন লাগছে এখন? এই তো ভালো। তুমি কখন এসেছো? আসলে সবসময় ঘুমাতে পারি না তো, হঠাৎ একটু ঘুম চলে এসেছিল। সাথে সাথে শিহাবের মাও চলে এলো রুমে, এসে বলল, বৌমার শরীরটা কিন্তু আজ কদিন ধরেই বেশি খারাপ যাচ্ছে। শিহাব ডাক্তারের কাছে নিয়ে যা,
পারলে আজকে আমার কাছে ভালো লাগছে না, শারীরিক অবস্থা ভালো না, এমন হলে প্রয়োজন হলে হসপিটালে আগে ভর্তি করে ফেলতে হবে। কখন বাসায় হঠাৎ কি হয়ে যায়, তুই তো সবসময় বাসায় থাকতে পারিস না। আমি বলছি আয়াজকে এই কয়দিন অফিস করতে বল, তুই বাসায় থাক। আচ্ছা ঠিক আছে, আমি আয়াজের সাথে কথা বলছি। বলে রুম থেকে বের হয়ে গেল শিহাব। বাইরে গিয়ে সোজা ফোন করলো আয়াজের নাম্বারে। আয়াজ শিহাবের নাম্বার দেখে সাথে সাথে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করে বলল, কি হয়েছে এমন সময় হঠাৎ তুই? কোনো সমস্যা? না তেমন কোনো সমস্যা না, ফোন দিয়েছিলাম একটা দরকারে। আয়াজ চট করে বলল, আগামীকাল থেকে আমি অফিসে যাব, তোর যেতে হবে না, এখন তোর বাড়িতে থাকা দরকার। আমি এটা বলার জন্য তোকে ফোন দেবো তার আগে তুই ফোন দিয়ে ফেলেছিস। শিপ্রার শরীরটা কেমন? যতটুকু শুনেছি শারীরিক অবস্থা খুব একটা বেশি ভালো না। এখন তোর ওর পাশে থাকা উচিত, যে কোনো সময় হসপিটালে নিয়ে যেতে প্রয়োজন পড়তে পারে। শিহাব মুচকি হাসলো। যে কথা বলার জন্য ও ফোন দিয়েছে তার আগে কিভাবে আয়াজ এই কথাগুলো বলে দিল। আসলে আজ অনেক দায়িত্বশীল একটা লোক। শিহাব মাঝে মধ্যে নিজেকে ভাগ্যবান মনে করে রোদেলার স্বামী হিসেবে আয়াজকে পেয়েছে। তাই আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর তো অনেক কিছু মনে পড়ে না, বিশেষ সময়ের সমস্যা হবে না তো কোনো? আরে কি সমস্যা, ভুলে গেলে ওই মধ্যে তোকে ফোন দিয়ে জেনে নেব। ফোনটা তো ধরতে পারবি না কি? রাত 1টা। আয়াজের যে চোখে ঘুম আসছে না, বারবার এদিক ওদিক করছে। আয়াজ বিছানার এক পাশে ঘুমিয়েছে, মাঝখানে বাবুরা, আরেক পাশে রোদেলা ঘুমিয়েছে। কিন্তু আয়াজের কেন যেন আজকে একটু রোদেলার পাশে ঘুমাতে ইচ্ছা করছে। অনেকক্ষণ ধরে চিন্তা করছে কিভাবে কি করা যায়। বাবুদের শুতে বেশি জায়গা লাগে এবং মানুষ বেশি। আয়াজ ওদেরকে ছাড়া একা থাকবে না, তাই বিছানায় ওরা এখন লম্বা হয়ে ঘুমায় না, পাথালি করে শোয়। আয়াজ যে পাশে ঘুমিয়ে আছে খাটের হেডবোর্ড ওই পাশে। আয়াজ বুদ্ধি করে একটা কোলবালিশ নিয়ে মেয়ের পাশে দিল এবং আরেকটা কোলবালিশ নিয়ে মেয়ের আরেক পাশে দিল। তারপর নিজের বালিশটা নিয়ে চলে গেল রোদেলার পিছনে। রোদেলাকে একটু হালকা করে চাপিয়ে রোদেলার পিছনে কোনো মতে একটু শুলো। রোদেলা ঘুমের মধ্যে কিছুই টের পাচ্ছে না। আয়াজ রোদেলাকে একটু চাপিয়ে দেওয়ার কারণে রোদেলা একটু সামনে এগিয়ে গেল, কিন্তু আয়াজ দেখলো ছেলের সাথে সাথে চাপাচাপি হবে, তাই আরেকটা কোলবালিশ রোদেলাও ছেলের মাঝখানে দিয়ে দিল, যাতে ছেলের সাথে চাপাচাপি না হয়। তারপর রোদেলাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমালো। এখন আয়াজের মনে হচ্ছে ঘুমাতে পারবে। দীর্ঘদিন রোদেলার অভ্যাস নেই, গায়ে কেউ হাত দিয়ে শয় না। হঠাৎ রোদেলার গায়ে হাত পড়াতে রোদেলা ঘুমের ঘোরে চমকে উঠল। আয়াজ বুঝতে পারলো রোদেলা কেঁপে উঠেছে, হয়তো টের পেয়ে গেছে। রোদেলা চিৎকার করবে তার আগে আয়াজ মুখ চেপে ধরে বলল, হেস, আমি চিৎকার করে না বাবু, ওরা উঠে যাবে। রোদেলা চুপ হয়ে গেল। আজ দীর্ঘদিন পর মুনতাসির সাহেব তাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে। রোদেলা যেন মোমের মতো গলে যেতে থাকলো, মুখ দিয়ে কোনো কথা বলল না। আয়াজ রোদেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে ধরে আমাকে একটু শুতে দাও, আমার ঘুম আসছে না। জানি না তোমার সাথে আমার সাংসারিক জীবন কেমন ছিল, জানি না তোমার সাথে আমার সাংসারিক জীবন কেমন ছিল, তোমার সাথে আমার ভালোবাসার দিনগুলো কেমন ছিল, কিন্তু আমি এখন তোমার সাথে একটি সুখে সংসার করতে চাই। একটা দুষ্টুমিষ্টির সংসার হবে আমাদের। আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমি জানি না তোমাকে আগে কতটুকু ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখলে আমার এখন খুব ভালোবাসা পাই। আমি মন থেকে বিশ্বাস করি তুমি আমার ভীষণ প্রিয় ছিলে। তোমাকে আমি নিশ্চিত অনেক ভালোবেসেছিলাম, কারণ তোমাকে দেখলে আমার বুকের ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়, পৃথিবীর অন্য কিছু দেখলে হয় না সেটা। এই যে তোমাকে একটু শুয়ে আছি, মনে হচ্ছে এখানে আমার পৃথিবীর সর্বসুখ। আমার আর এর চেয়ে বেশি কিছু চাই না। আমাকে প্লিজ একটু শান্তি দাও রোদেলা। দীর্ঘদিন আমি কমাইছিলাম, শুয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জাগ্রত ছিলাম না। আমি জানি না আমি ঘুমিয়েছিলাম নাকি মরে গিয়েছিলাম। এই যে এখন তোমাকে একটু বুকে নিয়েছি, মনে হচ্ছে আমার বুকের স্পন্দন ধীরে ধীরে একটু নর্মাল হচ্ছে, যেন আমার বুকটা একটু শান্ত হচ্ছে। ধীরে ধীরে যেন এক অশান্ত সাগরের ঢেউ আমার বুকের ভিতরে বারবার বাড়ি খাচ্ছিল, এখন যেন একটু শান্ত হলো। তুমি নিশ্চয়ই আমার জন্য আমার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছো। আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তুমি তো জেগেছিলে। প্রত্যেকটা মুহূর্ত তুমি আমার জন্য অপেক্ষা করেছো, আমার জন্য কষ্ট করেছো, আর আমার জন্য চোখের পানি ফেলেছো। হয়তো মরে যেতে চেয়েছো, কিন্তু আমার সন্তানদের জন্য মরে যেতে পারোনি। এই জন্য আমি আমার সন্তানদের প্রতি কৃতজ্ঞ। জীবনের চেয়ে বেশি মূল্যবান জিনিসটা আমি ফেরত পেয়েছি আমার সন্তানদের জন্য। ওরা যদি না থাকতো হয়তো আমি জ্ঞান ফিরে তোমাকে আর পেতাম না। আমার আইন তোমাকে কখনো কিছু হতে দিবে না, আমি জানি। আমি না থাকলে আইন তোমাকে ঠিকই সামলে নেবে, এবং তাই হয়েছে। এবং তার সাথে যোগ হয়েছে আমার ছোট চুনুমুনু। এই ভেবে আমার কষ্ট লাগে, রোদেলা তুমি ছোট্ট দুটো শিশুকে কিভাবে গর্ভে ধারণ করছিলে। তার সাথে তো আমার বিরহ অসহনীয় যন্ত্রণা তোমার সাথে সারাক্ষণ ছিল। আমি তোমার এই বেদনায় একটুকু সহযোগিতা করতে পারিনি, তোমার কাছে থাকতে পারিনি, তোমাকে নিজের বুকে একটু আগলে রাখতে পারিনি। যখন তোমার মাথা ব্যথা হয়েছে
আমি মাথায় হাত বুলিয়ে দিতে পারিনি। যখন তোমার এটা সেটা খেতে ইচ্ছা হয়েছে, আমি তখন তোমার জন্য কিছু আনতে পারিনি। তোমার পায়ে যখন পানি এসেছে, নিশ্চয়ই আমি তোমার পাটা টিপে দিতে পারিনি। তোমার যখন কষ্ট হতো, তোমাকে আমি বুকে নিয়ে বসে থাকতে পারিনি। আমার ছোট্ট বাবুসোনাদের তোমার গর্ভে বেড়ে ওঠা উপভোগ করতে পারিনি। তোমার ধীরে ধীরে পরিবর্তন অনুভব করতে পারিনি। তোমার আগের রূপ, তোমার এখানকার রূপ কিছুই যে আমার মনে নেই রোদেলা। কত কিছু তো মিস করে ফেলেছি আমি, তাই না? তোমার এইসব অভিমান, সব অভিযোগ আমি পুষিয়ে দেবো রোদেলা। যা আমি এই 8 মাস করতে পারিনি, তা আমি যদি 8 জন্মও পাই, আমি 8 জন্ম তোমার সেবা করে যাব। শুধু তোমাকেই চাইবো। তুমি ছাড়া পৃথিবীতে আমার আর চাওয়ার কিছুই নেই রোদেলা। আমি জানি না তোমাকে দেখেই আমার মনে থেকে কতগুলো কেন আসছে। তোমাকে তো আমি চিনতে পারি না, তাহলে তোমাকে আমার অপরিচিত লাগার কথা। কিন্তু যেই মুহূর্তে তোমাকে আমার বুকে নিয়েছি, সেই মুহূর্তে থেকে আমি ধরে নিয়েছি তুমি আমার। রোদেলা পৃথিবীতে শুধু তার মুনতাসির সাহেবের হবে, অন্য কারো নয়। মুনতাসির সাহেব যদি ভুলেও যায়, রোদেলা তার বুকেই থাকবে। পৃথিবীতে যত কিছু হয়ে যাক, মুনতাসির সাহেবকে ছাড়া রোদেলা অন্য কারো হতে পারবে না। রোদেলা পাশ ফিরে আয়াজকে বুকে জড়িয়ে ধরল। আয়াজের যেন কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মনে হলো কত যুগ এই শান্তিটা থেকে বঞ্চিত ছিল আয়াজও ধীরে ধীরে জড়িয়ে ধরল রোদেলাকে। আয়াজ জড়িয়ে ধরার সাথে সাথে রোদেলার কান্না যেন বাদ মানল না। কান্না করতে করতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।